ফারাজ সাহেব, আপনার জন্য পাত্রী শুধু লন্ডন থেকে আসছে। আর আপনি কিনা নিজের চৌকাঠ পেরোলেন না? বিয়ে করার ইচ্ছেটা আর নেই নাকি? মেসেঞ্জারের শব্দ পেতেই ইনবক্সে চলে যায় ফারাজ। মেসেজের ওপরে চোখ বুলিয়ে মৃদু মৃদু হাসতে থাকে। ফারাজকে মৃদু হাসতে দেখে সহকারী একটা ডাক্তার বলল, হাসছেন কেন ফারাজ সাহেব? বেলার পাঠানো টেক্সটে লাভ ইমোজি প্রেরণ করে বিনা উত্তরে ফোনটা উল্টো করে টেবিলের উপর রেখে নিজের 2 হাত গালে ঠেকিয়ে বলল, আমার হবু বউজান এসে গিয়েছে। সে বোধহয় নতুন সিমও নিয়ে নিয়েছে। এখনই কল আসবে, তবে তার আগে আমাকে বের হতে হবে। আপনি সবটা একটু সামনে রাখবেন প্লিজ, একটু খেয়াল রাখবেন। এখন আমার বের হতেই হবে। ফারাজ স্টেথোস্কোপ আর সাদা কোটটা খুলে রেখে ফোনটা নিয়ে তন্মুহূর্তেই নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে সোজা একটা ফুলের দোকানের সামনে গিয়ে থেমে যায়। বেছে বেছে টকটকে লাল রঙের কিছু গোলাপ দিয়ে একটা বড় সড়ো বুকেট বানিয়ে নিল। পূর্বেই ঠিক করা নির্দিষ্ট একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় ফারাজ। সন্ধ্যা হতে শুরু করেছে, অন্ধকার নামায় মানুষের ভিড়ও কমতে শুরু করেছে। ফারাজ গিয়ে এক বেঞ্চিতে বসে। ফোনটা চেক করে বুঝতে পারে বেলা অনলাইনে নেই। কোনো নাম্বার থেকে এখনো কল আসেনি। সময় কেটে গিয়েছে বেশ কিছুটা। ফারাজ বারবার সময় দেখছে, না, কোনো কিছুই ঠিক লাগছে না। পুনরায় মেসেঞ্জারে প্রবেশ করে ফারাজ। মেসেজ পাঠায়, কোথায় আছেন আপনি? আর কত অপেক্ষা করব? ফুল যে শুকিয়ে যাচ্ছে, সাথে আমার হৃদয়টারও বেহাল দশা। কোনো উত্তর আসেনি ওপাশ থেকে। ফারাজ একবার দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করছে, আবার এসে বসছে। অস্থির লাগছে তার। চিন্তা হচ্ছে বেলাকে নিয়ে। বাড়ির কেউ জানে না আজ বেলা দেশে ফিরছে। সবাইকে সারপ্রাইজ দেওয়ার ইন্টেনশন থেকে বেলা এই কাজটা করেছে। সময় চলে যাচ্ছে, কিন্তু বেলার দেখা নেই। এয়ারপোর্ট থেকে সোজা এই জায়গায় দুজনের দেখা করার কথা ছিল। বেলার আসতে এত সময় লাগার কথা না। ফারাজের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বেলার কোনো বিপদ হলো না তো? বেশ, সামনে দাঁড়িয়ে 4 জন বেটা লোকের সাথে হোসনসি করছিলি, আর এখন বলতেছিস তুই এলাকা চিনিস না? মগের মূলক পাইছিস থানাকে? এই রূপালী এই বেড়ির লগে রাখা তো দেখি এর কোনো নাগর আছে এর নিতে। শেষের কথাটা পাশে দাঁড়ানো মহিলা কনস্টেবলকে বললেন রাহাত রাব্বি। বেলার চোয়াল শক্ত হলো, ভ্রু আগের তুলনায় আরো বেশ কয়েকটা ভাঁজ পড়ল। দাঁত কিজমিরিয়ে বলে উঠল, অভদ্রতা করলে আমি আপনার গায়ের পোশাকের দিকে খেয়াল করব না। ঠাটিয়ে 2 গালে 2টা বসিয়ে দিব বলে দিলাম। আমার আগের রূপে ফিরে আসতে বাধ্য করবেন না। যে মুখ দিয়ে নোংরা নোংরা কথা বের করতেছেন, সেই মুখটা ভেঙে গুড়িয়ে দিব। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাহাত রাব্বি। টেবিলের উপরে থাকা লাঠিটা নিয়ে বেলার সামনে এসে দাঁড়ালো। হাতের উল্টো পাশ দিয়ে পান খেয়ে লাল হওয়া ঠোঁটটা মুছে ফিচেল হেসে বলল, কি ছিড়বি তুই আমার? তোর মতো আমার কি ছিড়তে পারবে? ঘন্টা চুক্তিতে বিছানা গরম করবে, আর আমার বেলায় তোষ। বেলা স্থির থাকতে পারছে না। এত নোংরা কথা দাঁতে দাঁত চেপে শুনছে। কর্তব্যরত পুলিশের গায়ে হাত তুললে জেল অবধি হয়ে যেতে পারে ভেবে বেলা কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে সে। স্বাভাবিক হওয়ার চেষ্টা বৃথা যায় না তার। মেকি হাসার চেষ্টা করলো, বলল, কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে। কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে। আমি কে কি করি সব জানতে পারবেন। 13 ঘন্টা জার্নি করে আমার শরীর এত কিছু নিতে পারছে না। প্লিজ আমাকে এই উপকারটুকু করুন। আমার বাড়ি ফিরতে হবে। আমি যে আপনাদের সবকিছু ক্লিয়ারলি বলবো সেটারও সুযোগ দিচ্ছেন না। আমি এই এলাকার মানুষ নই, চেনা জানা নই। রাহাত রাব্বি কুটিল হাসলো। আঙুল দিয়ে খোঁচা খোঁচা দাড়িগুলো নাড়াতে নাড়াতে বলল, আগুন এখনই লিভে গেল? হোয়াট? জ্বালাতে দেখলে মজা লাগছিল তো। বেলা কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকে। মনে মনে নিজেকেই গালি দিতে থাকলো এটা ভেবে যে ওই লোকের গাড়িতে উঠে কেন উঠতে গেল সে। ওই গাড়িটায় না উঠলে এমন কাণ্ড আর হতো না। ঘাড়তেরা পুলিশ অফিসারকেও কিছু বোঝানো যাচ্ছে না। নোংরা কথাগুলো কানে বাজছে বারবার। কোনো উপায়ন্তর না দেখে সাবধানের সাথে মহিলা কনস্টেবলের পকেট থেকে রিভলভারটা নিয়ে নিল। মেইন অফিসারের দিকে তাক করে বলল, চেনা জানা নেই।
আপনার পচানি অনেক শুনলাম। এবার তাড়াতাড়ি ফোন বের করুন আমি যে নম্বর বলবো সেই নম্বরে ইমিডিয়েটলি কল দেবেন। আমার কথা না শুনলে এখানে যা কিছু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনার রিভলভার আমার কাছে দিন। থানার সবাইকে বলুন রিভলভার জমা দিতে, নইলে কিন্তু। বেলাকে থামিয়ে দিয়ে রাহাত রাব্বি আমতা আমতা করে বলে উঠল। আর আপনি তো রিভলভার নামান। পকেট থেকে নিজের ফোনটা বের করে তাড়াহুড়ো করে ফোনটা আনলক করলো, বাড়িয়ে দিল বেলার দিকে। বেলা উত্তপ্ত গলায় বলে উঠল। নম্বর তুলুন জলদি, কলটা লাউড স্পিকার করে রাখবেন। রাহাত রাব্বি বেলার বলা নম্বরটা তুলে কল দিয়ে বেলার দিকে তাকালো। রিং হতেই ওপাশের ব্যক্তি কল কেটে দিল সাথে সাথে। রাহাত রাব্বির সুচালো দৃষ্টি ফেলে বলে উঠল বেলা। আবার কল দিন। বেলার কথা মতো পুনরায় পূর্বের নাম্বারটিতে কল লাগালো। এবার সাথে সাথেই কল রিসিভ হলো। ভারী গলায় পুরুষ কণ্ঠে বলে উঠল। কি সমস্যা? বারবার কল দিচ্ছেন কেন? এপাশ থেকে ঠিক আগের মতোই রিভলভার তাক করে বেলা বলে উঠল। ফারাজ, আমি বেলা। কোথায় আছেন আপনি? ওপাশ থেকে ফারাজ চকিত বলে উঠল। কোথায় আপনি? আমি সন্ধ্যার আগ থেকে আপনার ফোনের অপেক্ষা করছি। আমি ওই জায়গাতেই আছি বসে, কিন্তু আপনি কোথায়? আমি আপনাকে একটা ঠিকানা বলছি, এখানে আসতে খুব বেশি সময় লাগবে না। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বেলা ঠিকানা বলে কল কাটলো। রিভলভারটা মহিলা কনস্টেবলের হাতে ফিরিয়ে দিয়ে রাহাত রাব্বির দিকে গম্ভীর মুখে বলল। মানুষকে বলার সুযোগ দিতে শিখুন। গায়ে একটা সরকারি পোশাক জড়িয়ে আছেন বলে সাধারণ মানুষের বাকশক্তি কেড়ে নেবেন না। আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি যদি আপনার কথা মতো দুশ্চরিত্র হতাম, শরীর দিয়ে টাকা উপার্জন করতে হতো, তাহলে বড় ভাইয়ের লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরতাম না। আমার ব্যাগগুলোতে তো আমার হাত লাগাতেই দিচ্ছেন না। আমার ব্যক্তিগত মোবাইলটাও কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। নইলে দেখিয়ে দিতাম আমি কে। এই পোশাক পাল্টে অন্য পোশাকে আসুন, কেউ আপনাকে দাম দেবে না। আপনার পোশাককে আমি সম্মান করি বিধায় দুটো থাপ্পড় গালে পড়েনি, নইলে বুঝতেন ওয়াজিহা কি জিনিস। টানা 4 বছর বিদেশে নিজেকে একা সামলিয়েছি। প্রতিকূল নিজেই নিজের সঙ্গ দিয়েছি। বাইরের দেশের পুলিশদের থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। আপনাদের মতো অমানুষ নয় তারা। কথাগুলো বলেই বেলা একটা চেয়ার টেনে বসলো। ভদ্রলোকের মুখে একটাও কথা নেই। থানার পরিবেশ কিছুক্ষণ আগে যে ব্যক্তির নোংরা নোংরা শব্দে গরম হয়ে উঠেছিল, সেই ব্যক্তি এখন নিশ্চুপ। কথাগুলো বলে বেলা খেয়াল করলো সবগুলো মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। জবাবের আশায় অফিসারের দিকে তাকিয়েও কোনো লাভ হলো না। বাহিরে গাড়ি থামার শব্দে বেলার মুখ আলোকিত হয়। কেটে গিয়েছিল বেশ কিছুক্ষণ। অপেক্ষারত সময়টা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। বেলা দরজার দিকে তাকিয়ে থাকে। খটখট আওয়াজ করে সাদা শার্ট পরিহিত শক্তপোক্ত চেহারার মানুষটি থানার মেইন কক্ষে প্রবেশ করলো। বেলাকে সামনে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে সবার উপর একবার চোখ বুলিয়ে নিল সে। অফিসার ফারাজকে দেখে মৃদু হেসে বলে উঠল। আরে ডাক্তার সাহেব, আপনি? ফারাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বেলার দিকে অসহায় চোখে তাকালো। কতগুলো বছর পর প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখলো সে। সুস্থ স্বাভাবিক দেখে মনটা একটু শান্ত হলো। একটা স্বস্তির শ্বাস টানলো সে। মুহূর্ত কয়েক চোখ বন্ধ রেখে আবারও উৎসুক ভাবে বেলার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ঠিক আছেন তো আপনি ওয়াজিহা? এখানে এসেছেন কিভাবে? আপনার তো এখানে আসার কথা ছিল না। বেলা এতক্ষণ বিষণ্ণ মনে ফারাজের আসার অপেক্ষায় করছিল। ভেবেছিল ফারাজ আসলে উষ্ণ মেজাজেই অফিসারকে আরো কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে দেবে, কিন্তু হলো তার উল্টো ঘটনা। মেজাজ বিগড়ে যাওয়ার পরিবর্তে আরো বেশি শীতল থেকে শীতলতর হতে শুরু করলো। সম্মোহনী চাহনিতে চেয়ে রয় সে। বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ তার দিক থেকে নজর ফিরিয়ে অফিসারের দিকে তাকালো, শুধালো, কি হয়েছে এখানে? উনি এখানে কেন? রাহাত রাব্বি এবার একটু আমতা আমতা করা শুরু করলেন। মাথা নিচু করে নিলেন তৎক্ষণাৎ। বলে উঠলেন, আসলে ভাই, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি সত্যটা বুঝতে পারিনি। ফারাজ ভ্রু কুঁচকালো। মনে হলো বেলা তার আদুরে ভাবতে চাইছে, সবকিছু এক নিঃশ্বাসে উপড়ে দিতে চাইছে। পরেক্ষণেই বেলার পাশে গিয়ে বসলো। গলায় পরম স্নেহ জড়িয়ে বলল, ওয়াজিহা, বলুন আমাকে। আমি এসে গেছি, আপনার জন্য আমি এসেছি ওয়াজিহা।
ফারাজের কথাটায় হৃদয়টা একবার কেঁপে উঠল, বুক ভারী হলো, একদলা কান্না যেন বুক থেকে গলা অব্দি উঠলে উঠল। এতক্ষণ সে শক্ত ছিল, ভীষণ শক্ত। এই পুরুষ তাকে নির্ভরশীল বানিয়ে দিতে চাইছে, দুঃখে দুঃখী হতে বলছে। তার এই প্রশ্নটা যেন বুঝিয়ে দিচ্ছে বেলার জন্য সে আছে। বেলা তো নিজেই নিজের জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ তাকে মনোবল দিয়েছে, তবুও এই লোকটা তাকে ভরসা দিলে কেন নিজেকে আর 5টা মেয়ের মতো নিজেকে অসহায় লাগে। সত্যি কান্না পাচ্ছে তার, কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে, দেখুন না, এই লোকটা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে শরীর বিকিয়ে দেওয়ার নারী উপাধি দিয়েছে। এইগুলোর কিছুই বলল না বেলা, শুধু একটা শ্বাস শুধু প্রলম্বিত করে নিজেকে স্বাভাবিক করলো। আমার কিছু হয়নি, তবে এতগুলো বছর পর দেশে ফিরে এরকম অবস্থা আমি মোটেও আশা করিনি। বলেই উঠে দাঁড়ালো বেলা। রাহাত রাব্বির দিকে ঘৃণা ভরা দৃষ্টি রেখে বলল, আপনার চরিত্র কেমন আমি জানি না, তবে মুখে একটু লাগাম টানুন। আজ না হয় থানা বলে যা ইচ্ছা বলে গেলেন, ভাষার এরকম স্ত্রী যদি রাস্তাঘাটে প্রকাশ করেন তাহলে অন্যান্যরা আমার মতো ভদ্রতা দেখাবে না। গণধোলাই দিয়েই পোশাক খুলে রাস্তায় পোশাকহীন কুকুরের মতো ছেড়ে দেবে। আপনার জন্য আপনার অবস্থানের সবাইকে থুথু তো দিতে পারছি না, তবে আপনি এভাবে চললে আপনার মুখে থুথু পড়তে বেশি দেরি নেই। বেলা থামলো, তবে বেশিক্ষণ থেমে থাকলো না, আবারও বলতে শুরু করলো, আমাকে গত 1 ঘন্টা একটা বাক্য বলতে দেননি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। আমি যে গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি উনি নেশা করেছিলেন, আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল। আমি জানতামও না ওটা কোন জায়গা। আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের কাছে ডিটেলস জানতে চাচ্ছিলাম। পুলিশের গাড়ির আওয়াজে সবাই ছুটে পালালো। কিছু বুঝে উঠতে না পেরে আমি আপনাদের কাছে সাহায্য চাইবে বলে দাঁড়িয়েছিলাম, আর আপনি কি না নোংরা একটা অ্যালিগেশনে থানায় নিয়ে এলেন। কোনো কথাই বলার সুযোগ দিচ্ছেন না আমাকে। আপনারা আছেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, সেটা না করে সবাইকে এক দাঁড়িপাল্লায় মেপে যা তা বলে আত্মায় ভয় ঢুকিয়ে দেন। বেলার এই কথা শেষ হতেই ফারাজ রাহাত রাব্বির দিকে তাকিয়ে একটু উঁচিয়ে বলল, আপনি আসলে এমন করেছেন? রাহাত রাব্বির মাথা ওপর নিচ ঝাঁকায়। জি, ভুল হয়েছে আমার। কড়া গলায় চেঁচিয়ে উঠল ফারাজ, একরাশ ঘৃণা প্রকাশ করে গম্ভীর গলায় বলল, মিথ্যে অ্যালিগেশন ওনাকে থানায় আনার জন্য, বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য আমি আপনার কি করতে পারি জানেন আপনি? রাহাত রাব্বি বারবার ক্ষমা চাইছে। বেশ কিছুক্ষণ তিনজনের মধ্যে কথাবার্তা চলল। বেলা উঠে নিজের ফোন আর ব্যাগগুলো নিতেই ফারাজ এগিয়ে এসে লাগেজটা হাত থেকে নিয়ে আগে আগে বেরিয়ে গেল। বেলা যেতে গিয়েও কিছুক্ষণের জন্য দাঁড়ালো। সামনে দাঁড়ানো কনস্টেবলকে ইশারা করে বলল, অন্যের রিভলভার নিজের কাছে রাখবেন না। ফারাজ গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই বেলা এসে পাশে বসলো। পিছনের সিট থেকে ফুলগুলো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, ওয়েলকাম টু বাংলাদেশ ওয়াজিহা। বেলা ফুলগুলো নিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল। ফারাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার জন্য আজকের দিনটাই আপনি আর আপনার দেয়া ফুলগুলো ছাড়া কোনো কিছুই ভালো ছিল না। শুনুন, এই পুলিশগুলো আছে না, এরা যদি ঘুণাক্ষরে বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে এরা ভয়টা আরো বাড়িয়ে দেবে। আপনি শুধু একবার গরম হবেন, ওরা ভুলে আপনার সাথে লাগতে আসবে না। ওরা এমন কিছু হয়ে যায় না যে তাদেরকে ভয় পেতেই হবে। বেলা কথার পৃষ্ঠে কোনো কথা বলল না। গাড়ি চলছে। গাড়ির কাঁচ দিয়ে বাহিরে তাকিয়ে রাতের শহর দেখছে সে। ফারাজ আর বেলাকে বিরক্ত না করে ড্রাইভ করতে থাকে। 8টার দিকে গাড়ি এসে পৌঁছায় ওয়াহাজের বাসার সামনে। ফারাজ গাড়ি থামিয়ে বেলাকে আস্তে আস্তে করে ডাকতে থাকে। বেলা ঘুমিয়ে গিয়েছিল। চুপচাপ বসে থাকতে থাকতে ফারাজের ডাকে চমকে উঠে সোজা হয়ে বসলো। চোখ ডলতে ডলতে বলল, চলে এসছি। হ্যাঁ, আমরা এখন বাসার সামনে। কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। ফারাজ মৃদু হেসে বলল, সমস্যা নেই, জার্নি করেছেন, অনেক ক্লান্ত আপনি, তাই এমন হয়েছে। চলুন, আমি আপনার ব্যাগ আর লাগেজটা এগিয়ে দিচ্ছি। বেলা ফুলের দিকে তাকিয়ে সেটার হাতে নিয়ে ফারাজকে দেখিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করলে কি বলবো? ফারাজ স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। মুচকি হেসে বলল, বলবেন আপনার হবু বর দিয়েছে। বেলা লজ্জায় বাহিরের দিকে তাকালো। ধুর, কি যে বলেন না। কি বললাম?
বিয়ে করছি না আমরা? শুন একটু। ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো, মৃদু গলায় বলে উঠল, বিয়ে করছেন কবে? আপনাকে বিয়ে করতে না পেরে জীবনের কতগুলো বছর চলে গেছে দেখেছেন? আপনি কোনোভাবে বেঁকে বসলে আমাকে কে বিয়ে করবে? বেলা সুরেলা কণ্ঠে হেসে উঠল। সিটে হেলান দিয়ে ফারাজের চোখে নিজের দৃষ্টি নিবদ্ধ করে বলল, ভালোবাসি মশাই, অপেক্ষা যেহেতু করিয়েছি, বিয়ে না করে ছাড়ছি না। আপনিও জানুন আমি কতটা অসহ্যকর। বেলার হাস্যোদ্দীপ্ত চোখে চোখ রেখে বলে উঠল, আপনার মুখে ভালোবাসি কথাটা শুনে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। প্রিয় মানুষ আপনি আমার, অসহ্যের হয়ে ওঠার আগে আমার মৃত্যু হোক। বেলার মুখের হাসি যেন এবার উবে গেল। গম্ভীর স্বরে বলে ওঠে, এসব কথা বলতে নেই ফারাজ, আপনি অনেকদিন বাঁচুন। আপনাকে আমার ভালোবাসা বাকি। আমার অপেক্ষাদের মৃত্যু হোক, আপনাকে পাওয়া যে বাকি। নিজেদের কথা শেষ করে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে দুজন বাড়ির দোতলার সেই নির্দিষ্ট একটা ফ্ল্যাটের দিকে ছুটল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আরো কিছু কথা হলো দুজনের। হলো ক্ষণিকের চোখাচোখি। ফ্ল্যাটের সামনে এসে দুজন দাঁড়ালো। ফারাজ কলিং বেল টিপতে যাবে, বেলা তাকে থামিয়ে দিল। ফোনটা বের করে আমার মানুষ নামে সেভ করা নম্বরটিতে কল লাগালো। রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগেই বেলা বলে উঠল, একটু দরজা খুলবেন? পেটে কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল নীরা। কি হচ্ছে ঠাউর করতে না পেরে স্থির হয়েই শুয়ে রইল। হাতটা কোনো পুরুষের সেটা সে বেশ বুঝতে পারছে। হাতটা আবার পেট স্পর্শ করলো। আলতো ছোঁয়া দিতে দিতে কাঁধের কাছে কারোর ভারী নিঃশ্বাস টের পেতেই এক ঝটকারে উঠে বসলো। পাশের লোকটি অন্ধকারে নীরাকে টেনে নিজের কাছে নিতে চাইলে নীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রুমের লাইটটা অন করলো। পরিচিত মুখটা দেখে কান্না পেয়ে যায় তার। অস্ফুট স্বরে বলল, আপনি আপনি এমন নোংরা কাজ কিভাবে করছিলেন? বুক কাঁপলো না আপনার? লোকটি আরিফ হাসান, সম্পর্কে নীরার গ্রামের বড় ভাই। বাবা মারা যাওয়ার পর সৎমা যখন জোর করে বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তখন এই লোকটি তাকে ওই রকম একটা পরিস্থিতি থেকে বাঁচিয়ে শহরে নিয়ে এসেছে চাকরি দেবে বলে। নীরাও কোনো কিছু না ভেবেই চলে এসেছিল প্রয়োজনীয় জামা কাপড় আর কাগজপত্র নিয়ে। গ্রাম থেকে শহরে আসা, থাকার জন্য একটা রুম দেওয়া পর্যন্ত সবই ঠিক লেগেছিল তার কাছে। রাতে এমন কিছু ঘটে যাবে তা ভাবতে পারেনি নীরা। বেশি রাতও হয়নি। গ্রামের সন্ধ্যা পরেই রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সবাই। মীরাও সেই অভ্যেস মোতাবেক তাড়াতাড়ি কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিল। হালকা ঘুমেই এমন কাণ্ডে আতঙ্কিত সে। নীরার আতঙ্কিত মুখ দেখে বাঁকা হাসলো, গাল চুলকে বলল, তোমার ইন্টারভিউয়ের চাকরি কেটা দিবে? শহরের শরীর বেচলে টাকার অভাব হয় না, আর আমার থেকে না হয় শুরু করলা। নীরার খুব আশ্চর্য লাগছে লোকটাকে, যাকে এতদিন এত সম্মান করে এসেছে সে কিনা এইরকম কথা বলছে। ভাবতেও মনটা সায় দিচ্ছে না। ভেতর থেকে কে যেন বলে উঠছে, তুই স্বপ্ন দেখছিস, এটা স্বপ্ন। এখনই ঘুম ভেঙে গেলে দেখতে পাবি লোকটা এরকম না। লোকটা নীরার দিকে এগিয়ে আস্তে আস্তে ফিচেল হেসে বলল, আমার সাথে একবার সময় কাটিয়ে দেখো, সব কিছু ভালো লাগবে, টাকাও পাবি, তোর আর খারাপ দিন থাকবেই না। নীরা দেওয়ালের দিকে পিছাতে পিছাতে ভয়ার্ত গলায় বলে উঠল, এগোবেন না আপনি, একদম এদিকে আসবেন না। ভালোই ভালোই বলছি, ঘর থেকে বেরিয়ে যান, নইলে খারাপ কিছু করে ফেলবো আমি। গ্রামের মেয়ে বলে কমজোর মনে করবেন না। লোকটা উচ্চ স্বরে হেসে উঠল। নীরার কাছাকাছি এসে মুখ বাঁকিয়ে নীরাকে খপ করে ধরল। আমার খারাপ করবি তুই, নরম হাড়ের মেয়ে লোক? ফোন স্ক্রিনে আমার মানুষ লেখাটা দেখে মৃদু হাসল ফারাজ। কল কাটার পর অপেক্ষা করতে করতে বলল, ভাইয়ের নম্বর এই নামে সেভ করা? বেলা ফারাজের দিকে একবার দেখে আবারও সামনে তাকালো। স্বাভাবিকভাবেই বলল, ভাইয়া ছাড়া আমার বলতে আর কেউ নেই, মা বাবা কেউ নেই, একটাই মানুষ আছে আমার। আপনি যখন আমার হবেন তখন আপনি হবেন আমার ব্যক্তিগত মানুষ। ফারাজ কিছু বলল না। বেলার চিন্তা ভাবনা সর্বদা তাকে মুগ্ধ করে। মেয়েটার যুক্তি এতটাই ধারালো যে কোনো কিছুই তার সামনে টিকতে পারে না। এই আলাদা ধরনের মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে, অসম্ভব।
খট করে এই দরজা খোলার আওয়াজ হলো। পাল্লা সরে গেল খানিকটা। মৌয়ের অনুজ্জ্বল মুখটা বেলাকে দেখা মাত্রই আলোয় পুলকিত হলো। কপালে টানা কয়েকটা ভাঁজ ফেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি? বেলা কোনো কথা না বলে সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরল। অবাস থেকে শক্ত করে নিজের সাথে বেলাকে মিশিয়ে নিল মৌ। ফারাজ দুজনকে এভাবে দেখে মুচকি হেসে লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। ওয়াহাজ নিজের ঘরে বসে টিভি দেখছিল। ফারাজের হাতে লাগেজ ব্যাগ দেখে সহাস্য বলে উঠল, কি ব্যাপার, এসব কেন? বাড়ি ছেড়ে চলে আসলে নাকি? ফারাজ ওয়াজের দিকে এগিয়ে গিয়ে কৌতুকের স্বরে বলল, আমার হবু বউ এসেছে, বাইরে গিয়ে দেখুন। ভাবলাম আপনাদের দেখাতে নিয়ে আসি। আম্মা মানবে কিনা জানি না, তাই ওকে আপনাদের এখানে রাখবো কয়েকদিন। মৌয়ের সাথে থাকবে। তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো ওয়াহাজ। ক্ষিপ্রতা প্রকাশ করলো। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল। দাঁতে দাঁত কিরমিরিয়ে বলল, না, তুমি বেলাকে পছন্দ করো, আমারই ভুল হয়েছে। বেলার সাথে তোমাকে ভেবেই ভুল করলাম আমি। এত বড় ধোকা দিলে। ফারাজ মুচকি হাসতে থাকে। ফারাজের হাসিটা নিতে পারছে না ওয়াহাজ। অসহ্য লাগছে তার কাছে, গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ফারাজের কাঁধে ধাক্কা দিয়ে বাহিরে চলে আসলো সে। দরজার এপাশে বেলাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, ঠিক দেখছে সে আসলেই সামনে বেলা দাঁড়িয়ে? কোনো উত্তর মিলল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে আশ্চর্যের ছাপ। বেলা ভাইকে দেখে ছুটে এসে সামনে দাঁড়ালো। ভাইয়া বলে আলতো করে জড়িয়ে ধরলো ওয়াহাজকে। ওয়াহাজ এক পলকে ফারাজের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। বেলা, তার ছোট বোন তার বুকে। মৌ ওয়াহাজের অবস্থা দেখে কান্না মিশ্রিত হাসি হাসে। এগিয়ে এসে ওয়াহাজের দুই হাত এক করে দিয়ে মুচকি হেসে বলল, এটা তোমার বোন, ভূত না। মেয়েটা জড়িয়ে ধরে কান্না করছে আর তুমি হা করে দাঁড়িয়ে আছো। সজ্ঞানে ফিরে এলো ওয়াহাজ। বোনকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। তার বোন এটা, একমাত্র বোন, যাকে সে জীবনের তাগিদে 4টা বছর দূরে রেখেছিল, চোখের আড়ালে রেখেছিল। ওয়াহাজের বুকে মাথা রেখেই বেলা আদুরে গলায় ব্যক্ত করলো, কত মনে পড়েছে তোমাদের জানো? কত মিস করেছি তোমাদের কাছে আসতে, সামনাসামনি দেখতে বুকটা টনটন করেছে। কতগুলো রাত আমি কান্না করে কাটিয়েছি। নির্ঘুম চোখ আমাকে বৃহৎ রাতগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শুধুমাত্র নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে কত কিছু সহ্য করতে হয়েছে আমার। বেলার কথা শুনে শক্তপোক্ত পুরুষের মন গলতে শুরু করলো। চোখের পানি চলে আসায় আবছা দেখছে ওয়াহাজ। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে বেলার মুখ নিজের 2 হাতের তালুতে নেয়। আর কোথাও যেতে হবে না আমার বোনের। এবার থেকে আমাদের দূরত্ব কমলো। দুই ভাই বোনের অনেক কথা চলতে থাকলো। মৌ গিয়ে রাতের রান্নার জন্য বেলার পছন্দের রান্না করতেও রান্নাঘরে চলে গেল। মৌকে রান্নাঘরে যেতে দেখে বেলা সেখান থেকে মৌকে নিয়ে সোজা নিজেদের আড্ডায় নিয়ে বসিয়ে দিল। গম্ভীর মুখে শুধালো, তুমি এখন কান্না করতে যাচ্ছিলে কেন? তুমি এখন রান্না করতে যাচ্ছিলে কেন? আজ কোনো রান্না বান্না করতে হবে না। তোমার ভাইয়ের অনেক টাকা, এত টাকা দিয়ে কি করবে? ওনাকে বলো খাবার অর্ডার দিতে। কতদিন ঠিকমতো বাঙালি খাবার খাই না। ফারাজ পাশ থেকে মুখ গোমড়া করে বলে উঠল, আমার বউ বাচ্চার জন্য জমাচ্ছি, তার থেকে মিসকিনকে একটু খাওয়ালে কিছু হবে না। মৌ, তোর ননদকে বলে দে আমি খাবার অর্ডার দিছি। বেলা হাতের ফোনটা নামিয়ে রেখে ফারাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি মিসকিন? বউ পাবেন না বলে দিলাম। ওয়াহাজ ভাইয়ের বোনকে পেলেই হবে। বলে আর কোনো কথার সম্মুখীন হওয়ার ভয়ে রুম থেকে বেরিয়ে এলো ফারাজ। বেলার কথা মেনে নিয়ে ফারাজও কয়েক ধরনের খাবার অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে খাবারগুলো চলে এলো। ঘন্টাখানেকের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফারাজ বাসার ফেরার উদ্দেশ্যে বাহিরের দিকে আসে। বেলা ফারাজের পিছু পিছু এলো দরজা আটকে দিতে। ফারাজ বেলার উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে মৃদু হাসে। থাকুন, আসি তবে। থানার ঘটনাগুলো কাউকে বলার প্রয়োজন নেই। বেলা সম্মতি সূচক মাথা নাড়ল। সাবধানে যাবেন। কথোপকথন শেষ করে ফারাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়লো। এক মনে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ গাড়ির সামনে কিছু একটার উপস্থিতি বুঝতে পেরে চোখেতে ব্রেক কষলো। সাথে সাথে বাইরে থেকে মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে এলো, ও বাবা গো!
বলে চিৎকার দিয়ে কেউ যেন রাস্তায় ধপ করে বসে পড়ল। ফারাজের গাড়ির সামনে কারো চিৎকার শুনতেই গাড়ি থেকে নেমে দৌড়ে সেদিকে এগিয়ে গেল। রাস্তায় পা ধরে বসে থাকা মেয়েটাকে দেখে শুকনো ঢোক গিলে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন? মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। এদিকে ওদিকে তাকিয়ে ব্যথায় নিজেকে সঁপে না দিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। হন্তদন্ত চোখে ফারাজের দিকে তাকালো সে। ব্যস্ত গলায় বলে উঠল, আপনার কোনো দোষ নেই, ঘাবড়াবেন না। আমি আসলে তাড়াহুড়ো করে ওপাশে যাচ্ছিলাম। ফারাজ চকিতে বলে উঠল, আপনি আসলেই ঠিক আছেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। চমকে উঠলো মেয়েটা। তৎক্ষণাৎ দাঁড়িয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, হাসপাতাল? না না, ওখানে যেতে হবে না আমার, আমি ঠিক আছি। আপনার নাম? আপনি কি কোনো বিপদে আছেন? বলতে পারেন চাইলে। আ আ আমি নীরা। বলেই থামলো কিছুক্ষণের জন্য। তারপর জিহ্বা দিয়ে ঠোঁটটা আবারও ভিজিয়ে নিয়ে বলল, হাতের ডান দিকে জাহিন ভিলা নামে একটা বাড়ি আছে না, ওখানে আমি এক লোকের হাত কেটে দিয়ে পালিয়েছি। আসলে উনি আমাকে চাকরির কথা বলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। মিথ্যে বলে এখানে নিয়ে এসে আমাকে খারাপ জায়গায় পাঠাতে চেয়েছিল, আমার সাথে অসভ্যতাও করছিল। নিজেকে বাঁচাতে আমি ওটা করে ফেলেছি। আপনি আমাকে এখানে কি সাহায্য করবেন বলুন তো? ফারাজ উদ্বিগ্ন গলায় বলে উঠল, হাত কেটেছেন মানে? এই দাঁড়ান এখানে, আমার বন্ধু পুলিশ অফিসার, ওকে কল দিয়ে আসতে বলছি। আপনি ঠিক আছেন তো? নীরা ওপর নিচ মাথা নাড়ল। ভীত সন্ত্রস্ত গলায় বলে উঠল, আমাকে ধরে নিয়ে যাবে না তো? ফারাজ বন্ধুকে কল দেওয়ার মিনিট 20 মাঝেই একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে থামলো। গাড়ি থেকে ফারাজের বয়সী একজন উঁচু লম্বা শ্যামবর্ণের পুরুষ বেরিয়ে এলো। ফারাজের সাথে হাত মিলিয়ে বলে উঠল, কোথায় মেয়েটা? ফারাজ নিজের গাড়ির দিকে ইশারা করে নীরাকে দেখালো। গুটিসুটি মেরে পেছনের সিটে বসে আছে সে। ফারাজ ফিরে তাকিয়ে বলল, শোন সাদমান, মেয়েটা খুব ভয় পেয়ে আছে, ধমকে কথা বলিস না। আর ও বাড়িতে ফোর্স পাঠিয়েছিস? কি অবস্থা ওখানে? সাদমান মুখে কাঠিন্য ভাব রেখেই বলল, হসপিটালে নেওয়া হয়েছে, হাতের অল্প একটু অংশ কেটে গেছে। মেয়েটা আত্মরক্ষার জন্যও করেছে ওটা। ফারাজ মাথা নিচু করে কিছু ভাবলো। পরেক্ষণে নিজের ভাবনাটা সাদমানের সামনে উপস্থাপন করতে দেরি করলো না। ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা শোন, মেয়েটা গ্রাম থেকে এসেছে, এখানে কেউ নেই, কি করবি? অচেনা একটা মেয়ে, ভাববার বিষয়। কিন্তু মেয়েটা যেহেতু বিপদে পড়েছিল, সেটা নিয়েও ভাবতে হবে। মেয়েটাকে ডাক একটু। সে না হয় ডাকলাম, কিন্তু কি করবি? আমি কি ওয়াহাজ ভাইকে জানাবো? ওয়াহাজ ভাই কি করবে? উনি এমনিতেই আমার উপর রেগে আছে। আরে ওসব 4 বছর আগেকার কথা, তুই তো কিছু করিস নাই। উপর মহল থেকে ভাইকে কাজ করতে দেয় নাই। আমিও তো যোগাযোগ করতে পারিনি। তুই বল কি করবি? মেয়েটার সাথে কথা বলতে হবে আগে। ডাক ওকে। ফারাজ গাড়ির কাছে গিয়ে গাড়ির জানলায় আঙুলের উল্টো পাশ দিয়ে শব্দ করতেই নীরা বাহিরে তাকালো। ফারাজ গাড়ির দরজাটা খুললো, সাদমানকে দেখিয়ে বলল, উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, ভয় নেই, আমার সাথে আসুন। নীরা গাড়ি থেকে নেমে ফারাজের পিছু পিছু সামনে এগিয়ে এলো। সাদমান সেখানেই দাঁড়িয়ে। ফারাজের সাথে অন্ধকার থেকে আলোর দিকে কাউকে আসতে দেখছে সে। কম উচ্চতার একটা মেয়ে, বুকের মাঝারি আকারের একটা ব্যাগ জড়িয়ে নিয়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই মুখটা স্পষ্ট দেখতে পেল সাদমান। ভয়ার্ত মুখটা নজরে আসলো। মেয়েটা বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। ফারাজের সাথে সাথে সামনে এসে দাঁড়ালো। সাদমানের দিকে তাকাতে মাথাটা বেশ কিছুটা উঁচু করতে হলো তার। অসহায় মুখে বলল, স্যার, আমি ওটা করতে চাইনি, হয়ে গেছে। আমাকে প্লিজ ধরে নিয়ে যাবেন না। শেষের কথাটা বলার সময় নীরার গলা ভারী হয়ে আসছিল, কথা বেঁধে বেঁধে যাচ্ছিল। নীরার অবস্থা দেখে সাদমান একটা শ্বাস টানলো। স্বাভাবিকভাবেই বলল, আপনি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আপনি যা করেছেন তাতে লোকটার কিছুই হয়নি। আপনাকে ধরে নিয়ে যাব কেন? পুলিশ কি শুধু ধরে নিয়েই যায় নাকি? নীরা সাদমানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফারাজের দিকে তাকালো, বলল, জানেন, আমাদের গ্রামে যতবার পুলিশ এসেছে ততবারই কাউকে না কাউকে নিয়ে গেছে।
ফারাজ নীরার ভয় কাটাতে মৃদু হাসল। সে বেশ বুঝতে পেরেছে নীরা পুলিশ সম্পর্কে বেশি কিছু জানে না, তাদের মধ্যকার দূরত্ব অনেক। ফারাজ মুখে হাসি রেখেই বলল, আপু, ওরা আরও অপরাধ করেছিল হয়তো। পুলিশ তো সাহায্য করার জন্য আছে। ও আমার বন্ধু, আপনাকে সাহায্য করার জন্য এসেছে। ভয় পাওয়ার দরকার নেই। ফারাজ থামতেই সাদমান নীরাকে উদ্দেশ্য করে বলল, আপনি শহরে এলেন কেন ওই লোকের সাথে? অপরিচিত জায়গায় যে এসে পৌঁছালেন, এখন থাকবেন কোথায়? এখানে পরিচিত কারো বাসা আছে? নীরা দুপাশে মাথা নাড়ল, যার অর্থ এখানে কারোর বাসা নেই। সাদমান কিছু একটা ভেবে নীরাকে গাড়িতে গিয়ে বসতে বলল। নীরা অবাধ্য না হয়ে সোজা গিয়ে ফারাজের গাড়িতে বসলো। সাদমান ফারাজের সামনাসামনি এসে দাঁড়ালো। নীরাকে আরেকবার দেখে বলল, মেয়েটা অতিরিক্ত সহজ সরল। গ্রাম থেকে এসেছি, শহরের মানুষের মনের ফ্যাজ বুঝিনি, সবকিছু আছে না। এখন এত রাতে কোথায়? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ফারাজ ছিটকে দূরে সরে গেল। ভ্রু কুচকে বলে উঠল, পাগল হয়েছিস তুই? একটা এই বয়সের মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব? আমার বউ জানলে আমাকে তালাক দিয়ে দিবে। সাদমান কোমরে হাত দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো, তারপর বলল, তোর এখনো বিয়ে হয়নি ভাই? এরকম বয়স মানে কি? তোর বয়স কত? 33, তাই না? আমার কত? আমি তোর জুনিয়র। যদিও আমরা বন্ধু, তবুও আমি তোর ছোট। আমি ওই মেয়েটার কি ব্যবস্থা করব? আমি বাসায় নিয়ে গেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোর চেয়েও তাও অনেক ছোট আছে। আরে রাখ তোর ছোট, আমি বাসায় নিয়ে যেতে পারবো না। কখন কি কি বলে ফেলে। মানুষের মুখ আটকানো যায় নাকি? একদম যায় না। সাদমান কিছু একটা ভাবলো। কিছুক্ষণ চুপ থেকে ফারাজের দিকে তাকালো। ফারাজ ইশারায় কি হয়েছে জানতে চাইলে সাদমান বলল, আচ্ছা, ওয়াহাজ ভাইয়ের বাড়িতে আজকে রাতটা রাখতে পারবে না? আগামীকাল দেখা যাবে কিছু করা যায় কিনা। ফারাজ ও সাদমানের কথাটা ভেবে দেখলো, খুব একটা ভুল বলেনি। মেয়েটা বেলার চেয়েও অনেকটা ছোট। এত রাতে কোথায় যাবে? রাতের শহর যে হিংস্র থেকে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে, সেটা কে না জানে। হয়তো দেখা গেল আগামীকাল মেয়েটার কোনো খারাপ খবর পেল, তখন নিজেকেই দোষী মনে হবে। আচ্ছা আমি দেখছি, দাঁড়া। বলেই পকেট থেকে ফোনটা বের করলো ফারাজ। সাদমানের থেকে কিছুটা দূরে সরে গেল সে। বুকে বিশ্বাস রেখেই সে বেলাকে কল দিল। ওপাশ থেকে তাড়াতাড়ি কলটা রিসিভ হলো। ভেসে এলো মেয়েলি কণ্ঠ। বাসায় পৌঁছে গেছেন? ফারাজ বেলার প্রশ্নের উত্তরে বলল, না, বাসায় যাননি? অনেকক্ষণ হলো বেরিয়েছেন তো। কোথায় আছেন? আপনাদের বাসার আমাদের বাসার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। বেলা জানতে চাইল, দাঁড়িয়ে আছেন কেন? আসলে একটা বিপদ ঘটে গেছে। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো বেলা। অস্থির চিত্তে বলে উঠল, কি হয়েছে? ঠিক আছেন আপনি? ফারাজ মৃদু হেসে বলল, আপনি আমার কথা কেন জানতে চাইছেন? আমি তো বলিনি আমি বিপদে পড়েছি। বেলার অস্থিরতা বেড়ে গেল। ফারাজের কথার জবাব না দিয়ে বলে উঠল, আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন। ঠিক আছে, আমার একটা হেল্প চাই। বেলা চিন্তিত গলায় বলে উঠল, এত রাতে হেল্প? কি হেল্প চাই? এসে বলি? বাসায় আসবেন? আবার কি হয়েছে বলুন তো, আমার চিন্তা হচ্ছে। 10 মিনিট লাগবে আসতে। ফোনে বলে বুঝবেন না, এসেই বলি। হ্যাঁ ফারাজ, চিন্তা হচ্ছে আমার। একটু চিন্তা করুন আমার জন্য। পরপর দুটো গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। ওপরের ফ্ল্যাটের গাড়ির শব্দ পৌঁছতেই পায়চারি থেমে গেল বেলার। ঘর থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে এলো। আগ পিচ করে দুটো গাড়ি থেমে আছে। দুটো গাড়ি থেকে এক এক করে 3 জন নামলো। ফারাজ ছাড়া সবাই অচেনা। অচেনা মুখ দেখে বেলা যতটা না ঘাবড়ালো, তার চেয়ে বেশি ঘাবড়ালো ফারাজের গাড়ি থেকে অচেনা মেয়েকে বের হতে দেখে। চট করে মাথায় এলোমেলো কিছু প্রশ্নের উত্থান ঘটল। যেটা বেশি মাথায় ঘুরছে সেটা হলো, কে মেয়েটা? ফারাজ কোন বিপদের কথা বলছিল? কলিং বেলের আওয়াজ শুনে বেলা দরজা খুলতে গেল না। বুক কাঁপছে তার। অন্যরকম কিছু হয়ে যাওয়ার ভয়। সন্দিহান সে। নিজের রুমের মধ্যেই আবারও পায়চারি শুরু করলো। খট করে কেউ দরজার সিটকিনি খুললো। দরজা খোলার সাথে সাথে ওয়াহাজের গলা পেল বেলা। তার মানে ওয়াহাজ গিয়ে দরজা খুলেছে। গলার স্বর একজন থেকে এবার 2 জন, 3 জনের শোনা যাচ্ছে। মৌ রুম থেকে বেরিয়েছে বুঝতে পেরে বেলাও ধীরে ধীরে রুমের বাহিরে পা রাখলো।
ড্রয়িং রুমে বসেছে সবাই। 20-21 বছর বয়সী মেয়েটাকে দেখে বেলা যেন একটু শান্ত হলো। এত ছোট মেয়েকে নিশ্চয়ই ফারাজের সাথে মেলানো যাবে না। এগিয়ে গেল ওদিকে। মৌ বেলাকে দেখতেই পাশে জায়গা করে দিল বসার জন্য। কেউ তখনও আসল কথা শুরু করেনি। ফারাজের পাশে বসা ছেলেটা ওয়াহাজের সাথে অতীত নিয়ে কিছু কথা বলছিল। ওয়াহাজ যখন পুলিশের হয়ে আড়াল থেকে কাজ করত, তখন সাদমান নতুন চাকরিতে জয়েন করেছিল। তাদের দলেই কাজ করত সে। তারপর উপর মহলের 2 নম্বরিতে সব কাজ মাঠে মারা যায়। তখন থেকেই পুলিশের ওপর তীব্র রাগ জন্মায় ওয়াহাজের। সেজন্য সাদমানের সাথে একটা ভালো সম্পর্ক থাকলেও পরে আর যোগাযোগ হয়ে ওঠেনি। দুজনের মধ্যে কথাবার্তা শেষ হলে ওয়াহাজ ফারাজের দিকে তাকালো। ইশারায় নীরাকে দেখিয়ে বলল, মেয়েটার কথা বলো, কি সমস্যা? ফারাজ একবার বেলার দিকে দেখে আবারও নীরার দিকে দেখলো। শুকিয়ে যাওয়া গলায় বলল, আমি বাসায় ফিরছিলাম, তখনই উনি গাড়ির সামনে পড়ে। পায়ে চোট লেগেছিল, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। ওনাকে কেউ গ্রাম থেকে নিয়ে এসেছিল জব দেওয়ার কথা বলে। সেই লোক নাকি ওনার সঙ্গে খারাপ আচরণ করছিল। নিজেকে বাঁচাতে আঘাত করে পালিয়ে এসেছে। এখানে কেউ পরিচিতও নাই। একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে। রাতে আরেকটা বিপদে পড়বে না সেটা কে বলতে পারে। তাই ভাবলাম আজকের রাতটা যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়। ওয়াহাজ নীরার দিকে তাকিয়ে বলল, উনি যা বলল তা সত্যি। নীরা ওপর নিচ মাথা ঝাঁকালো, যার অর্থ সব সত্যি। সাদমান পাশ থেকে বেলাকে উদ্দেশ্য করে বলল, আপু, আজকের রাতটা ওনাকে এখানে রাখা যাবে না? আমি কালকে ওনাকে নিয়ে যাব। বেলা কি বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত, কিন্তু কার মনে কি চলে সেটা তো বোঝা যায় না। শহরে অনেক কিছুই তো ঘটে। মেয়েটাকে বাজিয়ে দেখতে বেলা গম্ভীর স্বরে নীরাকে প্রশ্ন করে বলে উঠল, নাম কি তোমার? জি, নীরা। তাৎক্ষণিক প্রশ্নের জবাব দিয়ে বেলার দিকে তাকালো সে। পাশ থেকে মৌ বলে উঠল, বাসায় কে কে আছে? মুখটা নিস্তেজ মেরে গেল। মাথা নিচু করে বলল, মা ছোটবেলায় মারা গেছে, আব্বা কিছুদিন আগে। বাড়িতে সৎমা আর তার ছেলে মেয়ে। আমাকে বয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি বিয়ে করব না জন্য আমার সব জিনিসপত্র নিয়ে শহরে চলে এসেছি। গ্রামের ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে। ওনাকে ভালো মানুষ বলেই জানতাম, পেটে পেটে যে শয়তানি সেটা বুঝতে পারিনি। নীরাকে থামিয়ে দিয়ে ওয়াহাজ বলে ওঠে, রুম শেয়ার করে থাকতে পারবে তো? তোমাদের এখানে আরেকটা ছোট যে রুম আছে, ওখানে বেড নেই। আমার বোনের সাথে পাশের ওই রুমে থাকতে হবে। সমস্যা হবে না তো? নীরা দুপাশে মাথা নাড়িয়ে বলল। আপার সমস্যা হবে না? বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, না, আমার কথা ভাবতে হবে না। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারাজের পিঠ চাপড়ে বলে উঠল, চল ভাই, তুই যা ভয় পাচ্ছিলি তা হয়নি, সব ভালোভাবে সমাধান হয়ে গেল। ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌকে বলল, আমার মাথা ধরেছে একটু, আমি রুমে গেলাম। বলো বোন, আমার তুই নীরার একটু খেয়াল রাখিস। সব কথা সকালে হবে, আজ শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা বেলাকে বলতেই বেলা বলে উঠল, ঠিক আছে ভাইয়া, ভাবি তুমিও যাও। ওনারা গেলে আমি দরজা আটকে দিচ্ছি। সাদমান এতক্ষণে নীরার দিকে একটু ভালোভাবে দেখল। মেয়েটা এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাদমান সাহস দিয়ে বলল, ভয় নেই এখানে। আপনি নিশ্চিন্তে আজকে রাতটা অন্তত এখানে থাকুন, তারপর আমি দেখছি কি করা যায়। আমি প্রয়োজনে আগামীকাল বিকেলেই চলে আসব, ঠিক আছে? নীরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদমান উঠে দাঁড়ালো, দরজার দিকে চলেও গেল। ফারাজ বেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসছি, সাবধানে থাকবেন। বেলা মৃদু হেসে বলল, আপনি সাবধানে যাবেন। আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবেন। ফারাজ বেলার চোখের চোখ রেখেই বলল, আপনি এসেছেন শুনলে আম্মা আর দেরি করতে চাইবে না। আপনি এবার তৈরি তো? বেলা মুচকি হেসে বলল, আসুন এবার। ফারাজ পূর্বের কথা মনে করে বলে উঠল। তখন ভয় পেয়েছিলেন? বেলা মাথা ঝাঁকিয়ে বলল, একটু। আমার সাথে অপরিচিত কোনো মেয়েকে দেখে অবিশ্বাস করেননি? আপনাকে অবিশ্বাস করা যায় না ফারাজ। ফজরের আজানের ধ্বনি কানে যেতেই উঠে বসে নীরা। পাশে ঘুমন্ত বেলাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। বেলাকে দেখে খুব একটা সিনিয়র মনে হয় না তার কাছে। রুমের লাইট অন রেখেই ঘুমিয়েছিল তারা। গতকালের ক্লান্তিতে রাতে বিছানায় শরীর রাখতেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল সে।
আজান শুনে ঘুম ভেঙেছে। প্রতিদিন উঠতে উঠতে অভ্যেস হয়ে গিয়েছে তার। পাশে জোরে কিছু বেজে উঠতেই চমকে ওঠে নীরা। বেলার ঘুম ভাঙতেই দেখে নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে থাকে। বেলা চোখ খুলে নীরাকে দেখে প্রথম এক পর্যায়ে একটু ভয় পায়, পরবর্তীতে উঠে বসে নিজেকে সামলে মৃদু হেসে বলল, কখন উঠেছো? অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে? আসলে আমি নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছি। নীরা শান্ত গলায় বলল, অ্যালার্মের আগেই উঠেছি। আমার প্রতিদিন এই সময়ে ঘুম ভেঙে যায়। বেলা সাগ্রহে জানতে চাইল, আপনাদের বাসার কোথায় কি আছে আমি তো জানি না। আপনাকে ডাকতেও সাহস পাচ্ছিলাম না, তখনই অ্যালার্ম বেজে উঠল। বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, খোলা চুল বাঁধতে বাঁধতে বলল, নামাজের জন্য? চলো ফ্রেশ হয়ে অজু করে নাও, আমার ব্যাগে নতুন ব্রাশ আছে, আমি তোমাকে ওটা দিচ্ছি, অপেক্ষা করো। বেলা নিজের ব্যাগ থেকে একটা ব্রাশ বের করে নীরার হাতে ধরিয়ে দিল, বলল, বাইরে গিয়ে বাম পাশে দেখো বেসিন, ওখানে ফ্রেশ হয়ে অজু করে নাও। মাথা মাসেহ পর্যন্ত ওখানেই করো, আর রুমে এসে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে নিও। আমি ততক্ষণে জায়নামাজ আর খিমার গুছিয়ে রাখি। বেলার ব্যবহারে সন্তুষ্ট হলো নীরা। বেলার মুখের দিকে চেয়ে বলল, আপনি না খুব ভালো। ওয়াহাজ সকালে নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে। বাসায় তিনজনের পরিচয়ের পর আড্ডা ভীষণ জমে উঠেছে। নীরা মিশুকে প্রকৃতির, বেলার মৌয়ের সাথে ভাব জমিয়ে নিতে বেশি সময় লাগেনি তার। দুপুরে মৌ আর বেলা রান্না করছিল, নীরা তাদের সাথে থেকেই নিজের অতীত নিয়ে কথা বলছিল। তিনজনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ চুলার আঁচ কমিয়ে হাতটা মুছে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহমিদা বেগম কল দিয়েছেন। হাসি মুখে কলটা রিসিভ করলো সে। হ্যালো মা। ওপাশ থেকে ফাহমিদা বেগম গলার স্বর নরম করে বললেন, বেলা এসেছে শুনলাম, কোথায় সে? দেশে এলো আর একটা বার জানালো না পর্যন্ত। মৌ বেলার দিকে তাকিয়ে হেসে বলল, উনি কাউকে জানিয়ে আসেননি, কাল বাসায় ছিলাম, ওয়াজের ফোন আমার হাতেই ছিল, ফোনটা বেজে উঠে রিসিভ করলাম, আর দেখি বেলা বলছে দরজা খুলতে। ব্যাস দরজা খুলে দেখি সে। ফাহমিদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, বেলা কি ফরাজকে পছন্দ করে? ও বলছিল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তুই আগে বেলার সাথে কথা বলে দেখলে ভালো হতো না? আমার আর তোর বাবার দিক থেকে কোনো সমস্যা নেই, বেলাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করিস। মৌ সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। বেলা ভ্রু কুঁচকে তাকালো মৌয়ের দিকে। ওদিকে নীরা দুজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কিছু বুঝতে পারছে না সে শুধু জিজ্ঞাসু চোখে চেয়েই রইল। ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই চমকে উঠল নীরা। এসব পেয়ে তার অভ্যেস একেবারেই নেই। বেলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এ সময় কে এলো? ভাইয়ার আসতে তো অনেক দেরি। বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে, তখনই নীরা বলে উঠল, আপু আমি দরজা খুলে দেই। বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওড়নাটা টেনে মাথার উপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দরজার কাছে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। দরজার সিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল। সালাম দিয়ে সাদমানের মাথা নিচু করে বলল, আপনি এখন? বিকেলে আসবেন বলেছিলেন। সাদমান নীরার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমার সাথে আপনাকে একটু যেতে হবে। নীরা সংকোচের সাথে জানতে চাইল, কেন? ভেতর থেকে ডাক আসে নীরা সাদমানকে ভেতরে প্রবেশ করতে বলে ভেতরের দিকে চলে এলো সে। রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল, আপু সাদমান সাহেব এসেছেন। রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো। সাদমানকে দেখেই বসতে বলল বেলা। মৌ চাপা হেসে জিজ্ঞেস করলো, আপনি বসুন, আমি এক কাপ চা নিয়ে আসছি। সাদমান খাবে না বললেও মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল। বেলা নীরার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল। সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল, আসলে কালকে যাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওনাকে থানায় যেতে হবে। নীরা পূর্বের মতো ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি ধরে রাখবেন? যদি উনি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন? সাদমান কপাল চাপড়ে বলে ওঠে,
আপনি এত বোকা কেন? আপনাকে কেন ধরে রাখবো? রাখতেই পারেন, আপনাদের কোনো ভরসা নেই। ফিক ফিক করে হেসে উঠল বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বলল, চলো রেডি করে দেই তোমাকে। ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না? শেষের প্রশ্নটা সাদমানকে উদ্দেশ্য করে বলল বেলা। সাদমান চকিতে বলে উঠল, আমার বাসার ওদিকে একটা বাসা, মেয়েদের হোস্টেল টাইপ, ওখানে সিট খালি আছে। আমি ভাবছিলাম ওনাকে ওখানে তুলে দেব। একটা ছোটখাটো জবের ব্যবস্থা করে দিলে ওনার আপাতত হয়ে যাবে। বেলা কিছুক্ষণ চুপ থেকে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা আপনি আগে আজকের কাজটা শেষ করুন, তারপর আমাদের কথা হবে। সাদমান মাথা নাড়িয়ে ফোন স্ক্রিনে চোখ রাখে। মৌ এসে চা বিস্কুট দিয়ে পাশে বসে টুকটাক আলাপ করতে থাকে। বেলা নীরাকে রুমে নিয়ে এসে নীরার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে বললে নীরা বেলার কথা মতো ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো। বেলা নেড়ে চেড়ে সেগুলো দেখে মাথা চুলকে বলল, আর কিছু নেই? নীরা দুপাশে মাথা নেড়ে বলে উঠল, না, আমি তো এগুলোই নিয়ে এসেছি শুধু। তুমি আমার ড্রেস পরে যাবে? তোমার ঠিকঠাকই হবে বোধহয়। বেলার প্রস্তাব মেনে নিতে নীরার কেমন একটা লাগছে। দ্বিধায় পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তুমি নিলে আমার ভালোই লাগবে। বেলার কথাটা নীরার কানে পৌঁছতেই বুকটা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে ঢোক গিলল সে। বেলার দিকে নজর রেখে বলল, আমাকেও বোন বলা যায়? বেলা নীরার কাছে এসে দাঁড়িয়ে পূর্বের ন্যায় মৃদু হেসে বলল, কেন বলা যায় না? আমি বলছি তো, তুমি সৎ মানে আমি তোমার পাশে আজীবন আছি। হ্যাঁ আজীবন আছি। তুমি যাও, নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে এসো। ওয়াহাজ অফিস থেকে 2টার দিকে ফিরে এসেছেন। তিনজনে বসে খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছিল। হঠাৎ বেলা উঠে দাঁড়ায়। ওয়াহাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া আমি গতকাল যা যা এনেছি সেগুলো তো আনপ্যাক করা হয়নি। আল্লাহ বাঁচিয়েছে, নষ্ট হওয়ার মতো কিছু নেই ওতে। তারাও আমি নিয়ে আসি। বলেই বেলা নিজের রুমের দিকে ছুটল। একটা লাগেজ নিয়ে মিনিট খানেকের মাঝেই ফিরে এলো। বিছানার কাছাকাছি নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিছানার উপর তুলে দাও তো এটা। বেলার কথা মতো ওয়াহাজ বড় লাগেজটা বিছানার উপরে তুলে দিল। বেলা গিয়ে একপাশে বসে লাগেজ থেকে একে একে বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করে কার কার জন্য কি কি এনেছে সেটা বলছিল। একটা প্যাকেট বের করে মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার ভাইকে দিও, সাথে আঙ্কেল আন্টির গুলো পাঠিয়ে দিও। মৌ মুচকি হেসে বলে উঠল, আমার ভাইয়াকে আমি কেন দিব? তুমি দিও, রেখে দাও। ওয়াহাজ হাতের গিফটটা নাড়াচাড়া করতে করতে বলল, আজকে ফ্রি আছি, সন্ধ্যায় বের হবি তোরা? অনেকদিন একসাথে বের হওয়া হয় না। মৌ নিজের পাওয়া জিনিসগুলো গুছিয়ে একপাশে রেখে সহাস্যে বলে উঠল, আমাদের একসাথে বের হওয়া প্রয়োজন। কত বছর চলে গেল, কত মিস করেছি আগের দিনগুলো। আজ তাহলে বের হওয়া যাক। বেলা সহসা চাপা স্বরে বলল। ওয়াহাজ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি গতকাল রাত থেকে নীরার বলা অনুযায়ী খোঁজখবর নিয়েছি। যদিও সব পজিটিভ ফিডব্যাক এসেছে, তবুও এক বাসায় রাখা যাবে কিনা ভাবছি। বেলার দিকে তাকালো মৌ। বেলার ভাবুক দৃষ্টি দেখে বলল, বেলা বিয়ে পর্যন্ত থাকলে থাকুক, সমস্যা নাই। তারপর ওর কোনো একটা ব্যবস্থা করা দেওয়া যাবে। বেলা মৌয়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ থাকুক, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই ফোন স্ক্রিনে চোখ গেল মৌয়ের। বেলার ফোন বাজছে। বেলা মৌয়ের দিকে তাকাতেই মৌ মুচকি হেসে চোখ সরিয়ে নিল। বেলা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি একটু আসছি। বেলা সোজা নিজের রুমে এসেছে। ফোনটা তখনও বাজছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় ফারাজ বলে উঠল, আসসালামু আলাইকুম হবু বউ। বেলাও ফারাজের টোনেই কৌতুকের স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম হুব্বুর। ফারাজ মজার স্বরে আবারও বলে উঠল। এ পাশ থেকে বেলাও ফারাজকে ভেঙিয়ে বলল, আমাকে নকল করছেন? আমাকে নকল করছেন? বেলার উল্টো বলা কথা থামছে না দেখে ফারাজ মুচকি হাসলো। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ। আই। থেমে গেল বেলা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কল করেছেন কেন?
বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল। বেলা মুখ বাঁকিয়ে বলল। আমার ইচ্ছে। কল করেছেন কেন সেটা বলেন। ফারাজ এবার স্বাভাবিকভাবেই বলল। আম্মা আব্বা বিয়ের কথা বলতে যেতে চাইছে, আপনার কোনো আপত্তি আছে? বেলার লজ্জা লাগছে। বিয়ের কথা এভাবে খোলামেলা ভাবে মেয়ের সাথে কেউ বলে নাকি? বেলাকে চুপ থাকতে দেখে আবারও ফারাজের কণ্ঠস্বর ভেসে এলো। কিছু বলছেন না যে? বুড়া হয়ে যাইতেছি তো আমি। আরেকটু হলে কি হবে? মানে আরো অপেক্ষা করতে বলছেন? বললে কি অপেক্ষা করবেন? না মানে বিয়েটা এবার করে নিলে হতো না? কেন আমার জন্য অপেক্ষা করবেন না? করব কতদিন অপেক্ষা করতে হবে? ফাঁসিয়ে দিয়েছেন আমাকে আপনি। ফেসে থাকেন তাহলে। আর কত? কি কত? এভাবে আর ঘুরাবেন কতদিন বলেন তো? আপনি যতদিন অপেক্ষা করতে চাইবেন ঠিক ততদিন। যদি আজ বিয়ে করতে চাই? তবে আজই আমাদের বিয়ে। বেলার কথায় নড়ে চড়ে বসলো ফারাজ, হেসে বলল। ভেবে বলছেন তো? বেলাও চকিতে জবাব দিল। ভাবাভাবির কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন মানে আমি আপনার হতে সদা প্রস্তুত স্যার। বেলা ওয়ার্ড্রপ থেকে দুটো শাড়ি বের করে বিছানার উপর রাখলো। কে কোনটা পরবে ঠিক করতে পারছে না। শাড়ি পরার বিষয়টা যদিও বেলা নীরাকে এখনো জানায়নি। মৌকে একটা শাড়ি বের করে দিয়ে এসেছে পরার জন্য। রুমে এসে নিজের জন্য এবং নীরার জন্য শাড়ি বের করেছে। কয়েক মিনিট আগে নীরাকে ওয়াশরুমে পাঠিয়েছে সে। বিকেলের দিকে সাদমান এসে নীরাকে দিয়ে গিয়েছে। সব ঝামেলা মিটে যাওয়ায় বেলা আর ওয়াহাজ মিলে সাদমানকে জানিয়ে দিয়েছে নীরার দায়িত্ব আজ থেকে তাদের। ওয়াহাজ তো বলেই ফেলেছে নিজের বোনকে ছাড়া জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে। নিজের বোনের সাথে সাথে আরেকটা বোনও না হয় আরও কিছু সময় সাথেই থাকুক। ওয়াহাজের সিদ্ধান্তে মৌও অমত করেনি। সে জানে ওয়াহাজ শক্ত প্রকৃতির হলেও সেও মানুষকে ভালোবাসতে জানে। যতটুকু ভালোবাসা সে স্ত্রী হিসেবে ওয়াহাজের কাছে আশা করেছিল তার চেয়েও অনেক বেশি পেয়েছে এবং পাচ্ছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই বেলা সেদিকে তাকালো। বেলাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলো নীরা। এগিয়ে এসে সামনেটাতে দাঁড়ালো সে। বেলা সিরিয়াস ভঙ্গিতে নীরার দিকে তাকিয়ে বলল, দেখ তো কোন শাড়িটা পছন্দ হয়। নীরা বিছানায় ফেলে রাখা শাড়িটার দিকে তাকালো। ঠোঁটের শাহাদাত আঙুল নাড়াচাড়া করতে করতে বলল, ডান দিকের শাড়িটা বেশি সুন্দর। শাড়ি পরবেন আজ? সুন্দর লাগবে আপনাকে। নীরা বিছানা থেকে ডান পাশের শাড়িটা দিয়ে নেড়ে চেড়ে বলল, এই রংটা তোমার ওপর খুব চমকাবে, এটা তুমি পরবে। নীরা বেশ আশ্চর্য হলো। সেরা জিনিসটা নিজের জন্য না রেখে নীরার দিকে বাড়িয়ে দেওয়ায় বেশ অবাক হলো। কপালে ভাঁজ পড়ল তার। এই শাড়ি আমি পরবো? আমি কেন পরবো এটা? এত দামি শাড়ি আমি পরবো না আপু। বেলা শাড়িটা নীরার হাতে গুজে দিয়ে বলল, আপু বলেছ না বড় আপুর কথা রাখতে হয়। আপু বলেছ না বড় আপুর কথা রাখতে হয়। আমি এটা তোমাকে পরার জন্য দিচ্ছি, মানে তুমি এটা পরে আমাদের সাথে বের হবে। বৌমনিও শাড়ি পরবে। নীরা উৎসুক নয়নে চাইল। বৌমনি? আরে আমার ভাবি, বৌমনি ভাবি দুটোই বলি। আচ্ছা, আমার ছোট কাকার বউকে বৌমনি বলতাম। আচ্ছা ছাড়ো সব, এখন নাও শাড়িটা পরে নাও। ভাইয়া বাইরে গেছে, এখনই হয়তো চলে আসবে। নীরাকে সবকিছু দেখিয়ে দিয়ে বিছানায় রাখা শাড়িটা নিয়ে পাশের রুমটায় চলে আসলো বেলা। অন্তত এখন থেকে শাড়িটা পরে কাজ এগিয়ে রাখলে ভালো হবে, নইলে তার ভাই হয়তো এখনই এসে তাড়াহুড়ো শুরু করে দেবে আর তার শাড়ি পরাই হবে না। হঠাৎ কিছু একটা মনে হতেই নিজের রুমের দরজায় আবারও ফিরে যেয়ে কড়া নাড়ল। ভেতর থেকে নীরা নিজের শরীরের শাড়িটা জড়িয়ে নিয়ে দরজা খুলে হালকা একটু ফাঁক করে বাইরে তাকালো। বেলাকে দেখে জিজ্ঞাসু চোখে তাকাতেই বেলা বলল, ওয়ার্ড্রপ শাড়িগুলো যেখানে আছে ওখানটায় আলাদা একটা সবুজ রঙের শাড়ি রাখা আছে। এটা আলমারিতে রেখে দাও, এটা আলমারিতে রেখে ওটা দাও। ওয়ার্ড্রপ আটকানো হয়নি। নীরা বেলার হাত থেকে শাড়িটা নিয়ে সোজা ওয়ার্ড্রপের দিকে চলে গেল। হাতের শাড়িটা ভেতরে রেখে গাঢ় সবুজ রঙের শাড়িটা খুঁজে বের করে শাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, কি সুন্দর শাড়িটা। নীরার গলা শুনে বেলা বাহির থেকে বলে উঠল, এছো শাড়িটা? নীরা জলদি জলদি দরজার দিকে এগিয়ে এলো। বেলার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা? বেলা মৃদু হেসে ওপর নিচ মাথা নাড়ল। এই শাড়িটাই চাইছিল সে। নীরা বলল, শাড়িটা দারুণ,
আপনার পছন্দের তারিফ করতে হয়। এটা আমার পছন্দ নয়। এই আমিটাকে যে অতীত ভুলে ভালো এই আমিটাকে যে অতীত ভুলে ভালোবাসলো, আমাকে পেতে যে গুনে গুনে 4টা বছর অপেক্ষা করলো, এই শাড়িটা তার পছন্দের। বেলা শাড়িটা নীরার হাত থেকে নিয়ে বুকে জড়ালো, শ্বাস প্রশস্ত করে শাড়িটার ঘ্রাণ নিল সে। 4টা বছর শাড়িটা নিজের কাছে রেখেছিল সে, প্রায় প্রতিদিন একবার করে বের করে দেখত, কিন্তু ভাঁজ এখনো ভাঙেনি সে। শাড়িটা ফারাজের কথা মনে করিয়ে দিত, তার জন্য কেউ চাতক পাখির মতো অপেক্ষায় আছে সেটাও মনে করিয়ে দিত। বেলা শাড়িটা পরে এসে আয়নার সামনে দাঁড়ায়, তৎক্ষণাৎ মৌ এসে দরজায় নক করলো। বেলা ভেতর থেকে বলে উঠল, ভেতরে এসো। মৌ ভেতরে এসে বেলাকে সবুজ শাড়িতে দেখে ভাবুক ভঙ্গিতে পড়ল। এটা ভাইয়া দিয়েছিল। বেলা মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল, এটা আপনার ভাইয়া দিয়েছিল। মৌ হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো, বলে উঠল, তোমার আর আমার সম্পর্ক কিন্তু সেম সেম, বাট ডিফারেন্ট। ধুর, শোনো না। নো মানি বাট ডিফারেন্ট। নো মানি নো হানি। গুড বয় গোজ টু হ্যাভেন, গুড বয় গোজ টু ব্যাংকক। মৌ মেঘিরা করে মুখটা গোমড়া করে ফেলল। বেলা হাসতে হাসতে বলল, আরে বল বল, কয়েকদিন ধরে এটাই সামনে আসছে শুধু, তাই বলে ফেলেছি। মৌ গম্ভীর স্বরে বলে উঠল, ননদ হতে যাচ্ছি তোমার, আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে। আমার ভাইয়ের একমাত্র বোন আমি। বেলা মিথ্যে মিথ্যে কাশি দিয়ে উঠল, তুমি কোন দিন ভেবেচিন্তে কথা বলেছো আমার সাথে? তুমি আমার ননদ হবে, আর আমি ননদ হয়ে বসে আছি 4 বছর যাব। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমিও আমার ভাইয়ের একমাত্র বোন। মৌ মুখ বাঁকিয়ে বলল, তুমি লস করলে, তুমি রায় বাগিনী হতে পারোনি, কিন্তু আমি ননদিনীর রায় বাগিনী হব। দেখা যাবে। নীরা ততক্ষণে নিজেকে গোছগাছ করে তাদের সামনে এসে দাঁড়ালো, খুঁতখুঁতে স্বভাবে বলল, কেমন লাগছে আমাকে? আমার শাড়ি পরতে লজ্জা লাগে খুব। কেমন করে তাকিয়ে থাকবে সবাই। বেলা আর মৌ একসাথে হেসে উঠল। বেলা হাসতে হাসতে বলল, শাড়ি তো উল্টো করে পরেছো, নিচের পার ওপরে আসবে। তুমি সুন্দর বলে আজ সবাই তাকিয়ে না থেকে তুমি যে উল্টো করে শাড়ি পরেছো সেটা সবাই দেখতো। চলো পরিয়ে দিই আমি। নীরাকে রেডি করে নীরাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নীরার কাঁধে নিজের চিবুক রেখে বলল, কত সুন্দর লাগছে আমার বোনটাকে। এত সুন্দর মেয়ের দিকে থেকে চোখ ফেরানো যায় নাকি? মৌ নিজের রুমেই বসে বসে ওদের দুজনের অপেক্ষা করছিল। কলিং বেল বাজতেই উঠবে, তখনই বেলা জোরে জোরেই বলে উঠল, আমি খুলে দিচ্ছি দরজা। মৌ আর না উঠে বসে রইল। বেলা গিয়ে দরজা খুলে সাদমানকে দেখে একটু অবাক হলো। বুকে দুহাত গুজে সিনিয়র ভঙ্গিতে মাথা উঁচু নিচু ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি চলছে আপনার মনে? কাউকে মন দিয়েছেন নাকি? কেমন যেন গন্ধ পাচ্ছি আমি। সাদমান গলা হাঁকাড়ি দিল, নিজেকে স্বাভাবিক করে বলল, নীরার ফোন রাস্তায় পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গিয়েছিল, ওই দোকানে দেয়া হয়েছিল। বাসায় যাচ্ছিলাম তাই ভাবলাম দিয়েই যাই। নম্বর রেখেছেন? সাদমান জিজ্ঞাসা চোখে বেলার দিকে তাকালো, বলল, কিসের নম্বর? না মানে পরে আবার আপনাকে কোনো প্রয়োজনে লাগতেই পারে। নারীকে দিয়ে ফোনটা দিন, আর সম্ভব হলে নম্বরটিও নেবেন। বেলা রুমটা দেখিয়ে দেবে, তখনই পিছনে তাকিয়ে দেখে নীরা ততক্ষণে বাহিরে চলে এসেছে। সাদমান সেদিকে তাকাতেই যেন চোখটা সেখানেই বসে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। 2-1 বার দেখা হয়েছে এরাকে, গত রাতে আর সকালে থেকে বিকেলে। এভাবে নীরাকে সে দেখার সুযোগ পায়নি, ইচ্ছেও করেনি তার। তবে এখন এত অন্যরকম কেন লাগছে নীরাকে? কেন চোখটা আটকে গেল তার? বেলা সাদমানের দিকে তাকিয়ে শব্দ করতেই সাদমান হক চকিয়ে উঠল। বেলার হাতের ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এটা ওনাকে দিয়ে দিবেন, আমি আসছি, ভালো থাকবেন। সাদমান এক মুহূর্ত সেখানে ব্যয় না করে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। বেলা ঠোঁট টিপে হেসে নীরার দিকে এগিয়ে গিয়ে ফোনটা ধরিয়ে দিল। নীরা জানতে চাইল, উনি এভাবে চলে গেলেন কেন? আসলে ওনার কাজ আছে, তাই আর দেরি করলো না। রুম থেকে মৌ বলে উঠল, বেলা আজিয়া, আমার ভাই আসছে, রেডি তোমরা? চকিতে বলে উঠল, ইয়েস, ভাইয়ার বউ। 4 জন বেরিয়েছে অনেকক্ষণ। নীরার খুব একটা বন্ধু লাগছে না সবার সঙ্গ। বেলা তাকে সবসময় কাছাকাছি রাখছে। বেলা এতগুলো দিন পর দেশে ফিরছে।
পরিচিত পুরো জায়গাগুলো যেন আগের মতোই রয়ে গিয়েছে, যদিও অনেকটা পরিবর্তন হয়েছে। আজ তারা গাড়ি নিয়ে বের হয়নি। মৌয়ের হাঁটতে ইচ্ছে করছিল, বিধায় সবাই হেঁটে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু যেখানে আসার কথা ছিল সেটা বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই কারোর কোনো অসুবিধাও নেই। ফুচকা অর্ডার দিয়ে 4 জনই বসেছিল। বেলার ফোনে মেসেজের শব্দ হতেই বেলা স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হাসলো। ফারাজ আজও এখানে এসেছে, তাকে একটু বাহিরের গেটের দিকে এগিয়ে যেতে বলেছে।